আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, ভারতের নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভাল সাম্প্রতিক সময়ে তিনি চীন সফরে গিয়েছেন এবং তার সেই চীন সফরের ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট ভারত সফরে আসছেন। খুবই যুগান্তকারী একটি ঘটনা, এশিয়া নয় সারা দুনিয়া তোলপাড় করা একটি ঘটনা। কেন অজিত দোভাল চীনে গেলেন আর কেন চীনের প্রেসিডেন্ট এই সময় হঠাৎ করে ভারত আসলেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলব। অন্যদিকে নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ যিনি মিস্টার জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি একেবারে একটা সংক্ষিপ্ত সফরে খুব ছোট্ট একটা প্রতিনিধি নিয়ে তিনি রাশিয়া সফর করেছেন। সাধারণত যেটি হয় সেটি হলো রাশিয়াতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, এবং আপনি জানেন যে এই মুহূর্তে যদি পৃথিবীর সবচেয়ে ঝানু, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ব্যক্তিত্ববান পররাষ্ট্রমন্ত্রী এবং গত ১০০ বছরে একমাত্র হেনরি কিসিঞ্জার ছাড়া বিশ্বের মঞ্চে বর্তমান যিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার মতো এরকম ব্যক্তিত্ববান, এরকম ঝানু, এরকম সফল রাজনীতিবিদ এবং মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমরা দেখিনি। তো সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হতে পারে, এবং সেই বৈঠক হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অতীতে যে বৈঠকগুলো করেছেন সেরকম হবে। কিন্তু এইবারে যে বৈঠক সেটি হলো একদিকে যে ডক্টর জয়শঙ্কর এবং তার সঙ্গী সাথী যারা আছেন ৩-৪ জন, আর অন্যদিকে অপোজিটে স্বয়ং ভ্লাদিমির পুতিন এবং তার সাথে অন্যান্য যারা আছেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সামরিক, বেসামরিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইনক্লুডিং মিস্টার লাভরভ সহ এত গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করছেন যে জয়শঙ্কর বসে কথা বলছিলেন, আর মিস্টার পুতিন সাধারণত যখন রিল্যাক্স মোডে থাকেন, যে কোনো মানুষের রিল্যাক্স মোডে থাকেন, তখন তিনি চেয়ারে হেলান দিয়ে স্বাভাবিকভাবে কথা বলেন। কিন্তু যখন খুব অ্যাটেন্টিভ হতে চান, কান খাড়া করে কোনো কিছু শুনতে চান, তখন অনেকটা সামনের দিকে ঝুঁকেন, সামনে টেবিল থাকলে টেবিলের উপরে হাত রাখেন, তারপরে মাথাটা নুয়ে মনোযোগ সহকারে কান একটু বাঁকা করে মানুষ সাধারণত বক্তব্য শুনেন। আপনারা যদি জয়শঙ্কর এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের এই দ্বিপাক্ষিক বৈঠকটি দেখেন, যে ঐতিহাসিক যে টেবিল, ওভাল শেপের যে টেবিল, সেই টেবিলের যে প্রান্তে মিস্টার পুতিন ছিলেন এবং অন্য প্রান্তে জয়শঙ্কর ছিলেন, সেখানে দেখবেন যে জয়শঙ্কর পিঠ সোজা করে এমন কিছু বলছিলেন যা শোনার জন্য জনাব ভ্লাদিমির পুতিন তিনি সামনের দিকে ঝুঁকে ঘাড়টা একটু বাঁকা করে, যেভাবে ময়না পাখি, টিয়া পাখি কথা শুনে কান বাঁকা করে, ঠিক ওইভাবে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনছেন। এগুলোর হেতু কি, রহস্য কি? আপনি যদি ইন্দিরা গান্ধীর জমানা ধরেন, ইন 1971-এ আমাদের এই অঞ্চলের ভূতাত্ত্বিক একটা পরিবর্তন হয়েছে। একটি ভৌগোলিক সীমানা নিয়ে যুদ্ধ হয়েছে, একটি সংঘাত হয়েছে, বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়েছে এবং পাকিস্তান নামক রাষ্ট্রটি তার একটি অঙ্গ হারিয়েছে। এই বিষয়টি অনিবার্য, অপরিহার্য করার জন্য ওই সময়টিতে ইন্দিরা গান্ধী যে আন্তর্জাতিক তৎপরতা চালিয়েছিলেন, তিনি একের পর এক দেশ ভ্রমণ করছিলেন এবং তার পরীক্ষিত বন্ধু রাশিয়া, সেই রাশিয়ার সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন এবং রাশিয়ার পক্ষ থেকে যে সকল সাহায্য, সহযোগিতা, আশ্বাস এসেছিল, রাশিয়া আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে ইন্টারভেন করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিনের বাহিনী পুরো ইউরোপে ছড়িয়েছিল, এই কারণে তারা কি করলো, পূর্ব ইউরোপ এবং জার্মানির একটা বিরাট অংশ তারা সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, ডিউ টু তাদের মিলিটারি সেখানে প্রেজেন্ট ছিল। কিন্তু যেহেতু তাদের কোনো মিলিটারি মধ্যপ্রাচ্যে ছিল না, ফলে তারা কিন্তু মধ্যপ্রাচ্যে নাক গলায়নি। এরপরে আর কোনো দেশে, তারা কোল্ড ওয়ার যখন চলছিল, কোল্ড ওয়ারের সময়টিতে
তারা ধৈর্যের বাঁধ ভেঙে সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন কিউবার ক্ষেত্রে, যখন কিউবা ক্রাইসিস হলো, মিসাইল ক্রাইসিস হলো জন এফ কেনেডির সময়টিতে এবং নিকিতা ক্রুচিভের সময়টিতে। ওই সময়টিতে আমেরিকা প্রায় ধরে নিয়েছিল এবং তারা একেবারে কিউবাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এরকম যখন সিদ্ধান্ত নিয়েছিল, ওই সময়টাতে সোভিয়েত ইউনিয়ন গর্জে উঠেছিল। তাহলে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর কিউবা ক্রাইসিস, আর থার্ড আজকের দিন পর্যন্ত যদি ধরেন, তাহলে বাংলাদেশের অভ্যুদয়ের ব্যাপারে, বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের বিষয়ে যেভাবে রাশিয়া নাক গলিয়েছিল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেভাবে অংশগ্রহণ করেছিল, সেভাবে ৭১-এর পর থেকে আজ অবধি তারা ওইরকম কোনো কাজ করেনি, এমনকি ইরানের সঙ্গে নয়। এমনকি তাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের চোখের সামনে বাশার আল আসাদের পতন হলো, তারপর তারা সেখানে সৈন্য সমাবেশ করেনি। তো কাজেই এই যে ভূখণ্ড, বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ড নিয়ে সোভিয়েত ইউনিয়নের এক ধরনের নস্টালজিয়া আছে, এবং সেই নস্টালজিয়াটা কতটা প্রবল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যাকে বলা হয় স্কলারশিপ নিয়ে, রাশিয়ান স্কলারশিপ নিয়ে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির স্কলারশিপ নয় তো, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সুপারিশ নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে যারা সোভিয়েত জমানাতে রাশিয়াতে পড়াশোনা করতেন, তারা দেখেছেন যে ওই সময়টাতে রাশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে কতটা মূল্যায়ন করে, কতটা ভালোবাসে। আমাদের দেশে ইন্ডিয়ান কালচারাল সেন্টার আছে, রাশিয়ান কালচারাল সেন্টার আছে, জার্মান কালচারাল সেন্টার আছে, আমেরিকান কালচারাল সেন্টার আছে, আর ব্রিটিশ কাউন্সিল আছে। আপনি গিয়ে দেখবেন যে ইরানিয়ান কালচারাল সেন্টার আছে। যদি বলা হয় যে কাদের সঙ্গে বাংলাদেশের জনগণের সবচেয়ে ভালো সম্পর্ক, কোন কালচারাল সেন্টারের সঙ্গে, আমেরিকা প্রচুর টাকা খরচ করে, প্রচুর মানুষকে প্রতি বছর বিদেশে নিয়ে যায়, কিন্তু তারা ওন করে না। যাদেরকে নেয় তাদেরকে মনে করে দয়া করলাম, ভিক্ষা দিলাম, এবং তাদের সাথে পরবর্তীতে আর সেই সম্পর্কটা মেনটেন করে না। ইন্ডিয়ান কালচারাল সেন্টারে একই অবস্থা, কোনো ফেলোশিপ নেই। তারপর ব্রিটিশ কাউন্সিল, তারা তো মনে করে এই ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে যত টাকা উপার্জন করা যায়। একমাত্র রাশিয়ান কালচারাল সেন্টার, এই কালচারাল সেন্টার এখানে সত্যিকার একটা সাংস্কৃতিক বিপ্লব, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার একটি সংযোগ স্থাপন করা, বন্ধুত্ব স্থাপন করা, এবং সত্যিকার অর্থে রাশিয়ার পক্ষ থেকে বা সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য এই কালচারাল সেন্টারটা আগে যেভাবে কাজ করেছে, এখন পর্যন্ত টিল নাও সেভাবে কাজ করছে। সো রাশিয়া বাংলাদেশের জন্য, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের জন্য, ভারত বাংলাদেশের জন্য যে তাদের যে একটা কোঅপারেশন রয়েছে, এটি ঐতিহাসিক এবং প্রমাণিত। ঠিক এই সময়টাতে এরকম হলো কেন? দুটো, অর্থাৎ চীনের সঙ্গে কেন হলো, রাশিয়ার সঙ্গে কেন হলো? যারা আওয়ামী লীগ করেন তারা সবাই বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা আলাপ করার জন্য মূলত অজিত দোভাল চীনে গেছেন। চীন অনেকটা জামাতের ব্যাপারে, অনেকটা বিএনপির ব্যাপারে তাদের একটা ইতিবাচক ধারণা ছিল, যেটা এখন নেতিবাচক হয়ে গেছে। আবার রাশিয়া যে কোনো কারণে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপর জামাত, অন্যান্য শক্তি, বিএনপি, এদের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত, নানা কারণে বিরক্ত। এই কারণে যে রাশিয়ার যে সরকারি সংস্থা গ্যাসপ্রম, তো সেই গ্যাসপ্রমের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রকল্প তারা করেছে নিজেদের টাকা দিয়ে। ৯০,০০০ কোটি টাকা রাশিয়ান সরকার এখানে বিনিয়োগ করেছে। এবং কখনো কোনো একটা দেশ পরমাণু যে প্রযুক্তি, এটা অন্য কোনো রাষ্ট্রকে খুব বিশ্বস্ত না হলে দেয় না। এটা ভালোবাসা, মানে হয় কি, প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী একেবারে খুব মধুর মিলন হলে, পিতা সন্তানের খুব মধুর মিলন হলে, খুব ভালো সম্পর্ক হলে, পিতা যখন তার কোমরের যে চাবিটি এটি সন্তানের হাতে দিয়ে দেয়, তারপরে কন্যার সাথে মায়ের খুব ভালো সম্পর্ক হলে, বা কন্যার সঙ্গে মায়ের শাশুড়ির সঙ্গে পুত্রবধূর খুব ভালো সম্পর্ক হলে, যখন তার
যে নিজের চাবির গোছাটি সে তখন তার কন্যার হাতে অথবা পুত্রবধূর হাতে তুলে দেয়। ওই রকম একটা ভালোবাসা যখন কোনো একটি রাষ্ট্রের মধ্যে হয়, তখনই সেই রাষ্ট্র আধুনিক যুগে তার যে পরমাণু প্রযুক্তি অফিসিয়ালি অন্য একটি দেশে দেয়। সেক্ষেত্রে রাশিয়া বাংলাদেশের ৯০,০০০ কোটি টাকার নিজেদের টাকা বিনিয়োগ করে তাদের সেই গুপ্তধন, সেই প্রযুক্তি, যে প্রযুক্তি আমেরিকার কাছে চলে গেলে রাশিয়ার সর্বনাশ হয়ে যাবে, গৃহযুদ্ধ মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। যে প্রযুক্তি যদি এখানে দুর্ঘটনার শিকার হয়, পুরো রাশিয়ার পরমাণু প্রযুক্তির ব্যাপারে সারা দুনিয়াতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। এইরকম সেন্সিটিভ একটি প্রকল্প তারা বাস্তবায়ন করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুর্নীতি হয়েছে, রাশিয়া টাকা দিয়েছে, দুর্নীতি করেছে আমরা বালিশ, রাশিয়ার লোকজন ওই বালিশ, কলা গাছ কাণ্ড, তাল গাছ কাণ্ড এগুলো রাশিয়ার লোকজন করেনি। আমরা যারা চোর, আমরা এই কাজগুলো করেছি। আমরা এই চুরি গুলিস্তানে করি, আমরা এই চুরি বায়তুল মোকাররমে করি, মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং রেখি করি কোন জুতাটি চুরি করতে হবে। আমরা এই মসজিদে গিয়ে জুতা চুরি করি। আমরা এখানে মসজিদে বসে নারী ধর্ষণ করি, মসজিদের সিঁড়ির গোড়ায় নিয়ে 11 বছরের মেয়েকে ধর্ষণ করে আমরা প্রেগন্যান্ট বানিয়ে দিই। উই আর দ্য নেশন। আমাদের কাছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ডাজ নট ম্যাটার। আমরা যেখানে ধর্ষণ দরকার, যেখানে চুরি দরকার, ডাকাতির দরকার, সেটা আমরা করি। সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক কিংবা কর্ণফুলী ট্যানেল হোক। আমাদের এই চুরি করার যে মন মানসিকতা, এটা যখন আমরা সরাসরি পুতিনকে গালি দিই, সরাসরি রাশিয়াকে গালি দেয় যে তোমরা ৯০,০০০ কোটি টাকা দিয়েছো, এই ৯০,০০০ কোটি টাকার মধ্যে ৬০,০০০ কোটি টাকায় তোমরা ঘুষ দিয়ে দিয়েছো টিউলিপ সিদ্দিকীকে, শেখ হাসিনাকে। তখন এই ধরনের কথা শুনলে কেমন মেজাজ গরম হয়, কতটা অপমান লাগে। আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনার ঘরের সবচেয়ে সিক্রেট একটা জিনিস, সবচেয়ে মূল্যবান একটা জিনিস আমাকে দিয়েছেন, আর আমি সেই জিনিসটি পাওয়ার পর আপনাকে চোর বললাম যে আপনি এটা চুরি করে আমাকে দিয়েছেন আমার কাছ থেকে এইগুলো মানে চুরি করার জন্য। এরকম ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে ইনুস জমানাতে। ফলে বুঝেন রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে আছে। তো এই সকল বিষয় নিয়ে একটা জটিল পরিবেশ পরিস্থিতি বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তারপরে আমেরিকা সব জায়গাতে চলে আসছে। তার সঙ্গে সঙ্গে এখানে আইএসের উত্থান, জঙ্গিবাদের উত্থান, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান, এরপর এখানে আরও নানা রকম সংগঠনের উত্থান, সাম্প্রতিক সময় বোমাবাজি, বিভিন্ন যাকে বলা হয় সাম্প্রদায়িক শক্তির উপর এক পক্ষের উপর আর এক পক্ষের আক্রমণ, দেশের অর্থনৈতিক দুরবস্থা, যে সকল বিদেশি বিনিয়োগকারী ইনক্লুডিং রাশিয়া, এই যে রাশিয়া যে বিনিয়োগ করেছে ৯০,০০০ কোটি টাকা বা ১,০০,০০০ কোটি টাকা তারা যে বিনিয়োগ করেছে, এই বিনিয়োগ ফেরত নেওয়া, এই বিনিয়োগের নিরাপত্তা বিধান করা, এটিকে প্রোডাকশনে নিয়ে যাওয়া, তদারক করা, এই জন্য তো একটা বিশ্বস্ত রিলায়েবল রিলেশন দরকার। সেই রিলেশনটা সরকার যদি করতে না পারে, তাহলে তো পুরো জিনিসটি রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হলো, প্রজেক্টটি নষ্ট হয়ে যাবে। সিমিলারলি অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি যদি ধরেন প্রাইভেট এবং পাবলিক, এখানে সবচেয়ে বেশি বিনিয়োগ আছে চীনের এই মুহূর্তে বাংলাদেশে। বহু শত শত চীনা কোম্পানি, চীনা নাগরিক এদেশে বিনিয়োগ করেছে, চীনা ব্যাংক করেছে, চীনা সরকার করেছে। দেশ যদি এই অবস্থায় চলে, অস্থিতিশীল চলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি লস হয়, সরকার যদি ঋণ পরিশোধ করতে না পারে, ব্যাংকগুলো যদি রেমিটেন্স করতে না পারে, চীনের বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। ফলে চীন কোনো অবস্থাতেই আঙ্গুল চুষবে না। এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যাপার। চীন কত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তাকে সেটা নিতে হবে। গত ২ বছরে চীন যদি এখান থেকে সে রেমিটেন্স নিতে না পারে, টাকা নিতে পারে, তার লভ্যাংশ না নিতে পারে, তাহলে সে কোনো অবস্থাতে আঙ্গুল চুষে বসে থাকবে না। এরপরে ভারত ১৭ বছরে বা ১৫ বছরে শেখ হাসিনার জমানাতে ভারত ২ হাতে অর্থ দিয়েছে। ভারত সরকার অর্থ দিয়েছে, ভারতের এক্সিম ব্যাংক অর্থ দিয়েছে, ভারতীয় আদানি থেকে শুরু করে বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। ভারতের যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের সাথে যৌথভাবে বিনিয়োগ করেছে। অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক, নদীপথ, রেলপথ সব জায়গাতে বিনিয়োগ আছে।
কত বিলিয়ন আছে আমি বলতে পারবো না, নট লেস দ্যান 20 or 30 বিলিয়ন ডলার। আর চীনের বিনিয়োগ হয়তো 40 বিলিয়ন ডলার আছে। কাজেই এই বিষয়গুলো আপনি উলাং ফটের সিদ্ধান্তের উপর ছেড়ে দিতে পারেন না। এই বিষয়গুলো আপনি ওপেন টি বায়োস্কোপ সিনেমার মতো বসে বসে আপনি ওপেন টি বায়োস্কোপ দেখতে পারেন না। কাজেই এগুলোর একটা মানে যাকে বলা হয় মেরুকরণ দরকার। এগুলোর একটি যাকে বলা হয় সিস্টেমের মধ্যে আনা দরকার। এবং সেই কারণে কি এই ধরনের বৈঠক হচ্ছে ঘন ঘন, যেখানে রিজিওনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি, এখানে জঙ্গিবাদের উত্থান এবং এখান থেকে জঙ্গিবাদটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা, এগুলো নিয়ে কি অজিত দোভাল এবং চীন আতঙ্কিত? এর কারণ হলো চীন সবচেয়ে জমের মতো ভয় পায় তাদের দেশে মুসলিম উগ্রবাদ। আপনারা জানেন যে চীনের বেশ কয়েকটি প্রদেশে মুসলমানরা যুদ্ধ করছে, বিশেষ করে উইঘুর সম্প্রদায়ের মুসলমানরা সেখানে সশস্ত্র যুদ্ধ করছে এবং সেই যুদ্ধ এবং তাদেরকে দমন করার জন্য চীন দুনিয়ার সবচেয়ে নৃশংসতা সেখানে প্রদর্শন করছে। কাজেই ওই যে উইঘুর মুসলিম, তাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশে আপনি আমি জানি না, কিন্তু ওই যে সংগ্রামের একজন সম্পাদক ছিলেন আবুল আসাদ, তার অনেকগুলো বই আছে অত্যন্ত জনপ্রিয় সাইমুম সিরিজের। আমরা যেমন মাসুদ রানা পড়ি বা ধরুন রোমেনা আফাজের দস্যু বনুহর পড়ি, ওর চাইতো সেই সাইমুম সিরিজের যে বইগুলো অত্যন্ত জনপ্রিয়। সেখানে উইঘুর মুসলিমদের পক্ষে জিহাদ করার জন্য যেভাবে উদ্বুদ্ধ করা হয়েছে, আপনার কি মনে হয় চীন নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে? চীন কি এটা জানে না যে যে ভদ্রলোক এটা লিখেছে আর যত কোটি কোটি মানুষ সেই বই পড়েছে, লক্ষ লক্ষ তরুণ সেই বই পড়েছে, তারা জামাত করে, তারা ইসলামপন্থী এবং তারা স্বপ্ন দেখে সেই চীনের উইঘুর অঞ্চলে গিয়ে জিহাদ করার জন্য। এবং সেই জিহাদের যে নমুনা ইদানিংকালে যদি বাংলাদেশে বেড়ে যায়, সেটি এখান থেকে উইঘুর যেতে কোনো কষ্ট হয় না, খুব সহজ। বাংলাদেশ থেকে অহরহ মানুষ আফগানিস্তান যাচ্ছে, আফগানিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে মধ্য এশিয়ার দেশগুলোতে যাচ্ছে এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে সোজা উইঘুরে চলে যাচ্ছে, চীন যাওয়া লাগবে না। দেয়ার ইজ এ হিউজ ট্রানজিট। তো এই বিষয়গুলো নিয়ে চীন যদি আলোচনা করে এবং সেই আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গ চলে আসতে পারে। এরপর আপনি ধরুন যেটা রাশিয়ার কথা বললাম, সেই রাশিয়ার বিনিয়োগ, রাশিয়ার অর্থনীতি, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, সেইগুলো নিয়ে আলোচনা হতে পারে। নতুন সরকারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আর ওই যে আওয়ামী লীগ যেভাবে লাফাচ্ছে, আপা আসতে পারে, আপাকে নিয়ে আলোচনা হতে পারে, আওয়ামী লীগ নিয়ে আলোচনা হতে পারে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে। এর কারণ হলো এখানে যেভাবে আমেরিকা তার প্রেজেন্স বাড়াচ্ছে, যেভাবে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য রীতিমতো আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের সরকার মরিয়া হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র ভারত কিংবা আমাদের উন্নয়ন পার্টনার চীন অথবা আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি রাশিয়া, তারা যদি উৎকণ্ঠা অনুভব করে, উদ্বেগ অনুভব করে, পারস্পরিক বৈঠক করে এবং কোনো সিদ্ধান্ত নেয়, এর মধ্যে আমি আশ্চর্য হওয়ার কিছু দেখি না। আমি আশ্চর্য হওয়ার বিষয় দেখি এই বিষয়গুলি নিয়ে যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, না বুঝি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।